স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অহিংস রাজনীতি আম জনতার জন্য স্বস্তিকর, তবে কিছুতেই কাটছে না সুধী সমাজের সংখ্যা। রাজনৈতিক বক্তব্য এতে যোগ করছে নতুন নতুন মাত্রা। এসব নিয়ে আজকে আলোচনা, দেখা না দেখার আতঙ্ক। কথা বলতে স্টুডিওতে আছেন এবি নিউজ 24.com প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, আছেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহান আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। জনাব সুভাষ সিংহ রায়, গত কয়েকদিনে সরকারি দলের শীর্ষ নেতাদের যে বক্তব্য, তাতে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই দেশে একটি মাত্র বড় দল শুধু টিকে থাকবে, যার নাম আওয়ামী লীগ। এই অবস্থায় গণতন্ত্রের ভবিষ্যৎ কি? আমি আপনার যদি মনে না থাকে, আপনার সবকিছু ভালোই মনে থাকে, তবু আমি দুই একটি মন্তব্য আপনাদের স্মরণ করে যেতে চাই। সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন বিএনপি দেউলিয়া, বিএনপিকে নিয়ে আর চিন্তা নেই বলছেন। ওবায়দুল কাদের বলছেন বিএনপি টিকবে কিনা সন্দেহ, শুধু জোট নয় বিএনপিও ভাঙবেন বলছেন নৌমন্ত্রী। অধর্মের ফল পাচ্ছে বিএনপি বলছেন মাহবুবুল আলম হানিফ। মানে প্রশ্নটা হচ্ছে যে একটি দলই যদি শুধু টিকে থাকে, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎটা কি? আসলে গণতন্ত্রকে একটি দল দিয়ে চলে সত্যি আপনার যে আশঙ্কা, সেই আশঙ্কা যদি মানে আমার আশঙ্কা বা আশাও হতে পারে, মানে আশঙ্কা, আমি আশঙ্কাই বলবো এই কারণে যে একটি দল যদি টিকে থাকে, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কি? জি জি, এই প্রশ্নের আবার আমি উচ্চারণ করলাম আপনার সাথে সাথে। জি, এই ভবিষ্যৎ খুব খারাপ যদি একটি দল টিকে থাকে। অবশ্যই, কিন্তু আপনারা চাচ্ছেন যে একাধিক দল টিকে থাকুক, কিন্তু সেটি বিএনপি না হোক। সেটা তো আপনি কেউ বলতে পারবো না, কিন্তু আমি যেটা চাই, আমার মতন অনেক মানুষই চাবে যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক কাঠামো থাকুক, সেই কাঠামোতে সরকারি দল যেন চোখে চোখে থাকে, সরকারি দল যেন নজরদারিতে থাকে। আর সরকারি দল কি এখন নজরদারিতে আছে? নিশ্চয়ই আছে। কাদের? আপনার নজরদারিতে আছে, আমি তো দল করি না, মানে গণতান্ত্রিকভাবে কারো নজরদারিতে আছে আমি বলছি নজরদারিতে আছে, আমার নজরদারি কোনো কিছু ম্যাটারও করে না। অবশ্যই ম্যাটার করে। এবং আপনি দেখবেন যে যেই সংখ্যাটা আমি পাই, যে একটি গণতান্ত্রিক কাঠামোতে যদি সরকারি দলের সাথে একটি বিরোধী দল সমানভাবে পাল্লা দিয়ে চলতে না পারে, তাহলে কিন্তু গণতান্ত্রিক কাঠামো নষ্ট হয়। এটা রাজনীতিবিদদের ভাষা শুধু না, এটা আপনি যদি পৃথিবীর রাজনীতি সৃষ্টির সরকারি দলের সাথে যে বিরোধী দল যদি পাল্লা দিয়ে না চলতে পারে, গণতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়, সেটি একটি খুবই ভালো কথা। কিন্তু সেই ভারসাম্যটি নষ্ট করছে কে আসলে? এইটা এখন প্রশ্ন হতে পারে। জি, এই প্রশ্নটাই আপনি মানে ভারসাম্যটি কে নষ্ট করছে? নষ্ট করছে যে বিএনপি রাজনীতি করছে না, বিএনপি রাজনীতি করছে না, আওয়ামী লীগ রাজনীতি করছে। আওয়ামী লীগ তো সরকারে আছে, রাজনীতি করা না করা সেটা তো পরের বিবেচনা। না না, আমি মানে আগের বিবেচনাটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ রাজনীতি করছে। এই জন্য তো আমি যখন মানে ক্লান্ত হয়ে বাসায় ফিরে যখন আপনার অনুষ্ঠানের দিকে আসছি, আমাকে জিজ্ঞেস করছে কোন অনুষ্ঠানে, তো বলছে যাও বিসিএস পরীক্ষা দিয়ে আসো। তা আপনার এখানে আসলে বিসিএস পরীক্ষার প্রশ্ন থাকে, তো সেই আমি এটা জিনিস বলি, আওয়ামী লীগ রাজনীতি করছে কিনা। আওয়ামী লীগ রাজনীতি না করার কোনো সুযোগ নাই তো। আওয়ামী লীগ রাজনীতি করার, কিন্তু তার যে পারিপার্শ্বিকতা এবং তাকে যে আপনি আমাকে জানতে চাইলেন আমার নাম কি, আমি বললাম আমার নাম না থাকার কোনো সুযোগ নেই। আমি জানতে চাইলাম আওয়ামী লীগ রাজনীতি করছে কিনা। অবশ্যই রাজনীতি করছে, কিন্তু রাজনীতি করবার জন্য যে পারিপার্শ্বিকতা প্রয়োজন, সেটা বিএনপির কাছ থেকে পাচ্ছে না। মানে বিএনপির কাছে বেশি সমাবেতের পার্টি 2 বছর আগের দশম সংসদ নির্বাচনের পরবর্তী সংসদ সরকার নিয়ে যে আলোচনা, তাতে নির্বাচনটি হওয়ার জন্য এরশাদের জাতীয় পার্টির অনেক ভূমিকা আছে, কিন্তু অনেকের সাথে তাল মিলিয়ে আবারও জাপা চেয়ারম্যান বলছেন তিনিও কয়েকজন সরকারের পদে থাকায় তারা সত্যিকারের বিরোধী দল হতে পারছে না। এই আত্ম উপলব্ধির পরও আপনাদের মন্ত্রীরা দল চাচ্ছে না কেন? এবং জনাব এরশাদের ভূমিকার কারণে যে মানে নির্বাচনটি হতে পেরেছে, তার জন্য আপনারা কি অনুতপ্ত, গর্বিত, ক্ষুব্ধ, লজ্জিত, নাকি আসলে আপনারা ঠিকই আছেন? এখন 5 জানুয়ারি ইলেকশনে অনেকেই প্রত্যাহার করেছিল, আমিও করেছিলাম, একটা অত্যন্ত ফ্রুটফুল আসন থেকে, যেখানে 1.5 লাখের উপরে জাতীয় পার্টির ভোট। এখন আমরা প্রত্যাহার করার পরও কিন্তু ইলেকশন হয়েছে। বাকি যারা ইলেকশন করেছে তারা যদি ইলেকশন না করতো তাহলে কি হতো? তো একটা ধারাবাহিকতার সংকট তখন দেখা দিত, সেটার বেনিফিট দিয়ে চট করে বিএনপি জাতীয় পার্টি অন্য দল পেত, এটাও কিন্তু নিশ্চিত না। দেশটা একটা ক্যাটাস্ট্রফিক সাময়িক যেত। তো তবে কেন বলেন তো, 5 জানুয়ারি নির্বাচন যদি না হতো, একটা 3 মাস পিছিয়ে যাওয়ার স্কোপ ছিল বলছেন। সাংবিধানিকভাবে একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা দিয়ে ইলেকশন তো হতে হতো। ইলেকশন না হলেও তো কি হতো? 3 মাসের পিছানোর যে বিধানটি আছে, এটা অ্যাক্ট অফ গড লাগবে। এখন অ্যাক্ট অফ গডটা সেই মুহূর্তে ইন্টারনাল রাজনৈতিক বিশৃঙ্খলা ঠিক একটা সাংবিধানিক পাঠ কি বলে ব্যারিস্টার পাটোয়ারি, যদি আমরা নির্বাচনটি আসলে না করতে পারতাম, সেই ক্ষেত্রে কি হতো আসলে? সেই ক্ষেত্রে যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকতেন। এক্স্যাক্টলি তাই। সেটাও কি মানে এখনকার থেকে ভালো হতো না খারাপ হতো? আমি জানি না, এখনকার থেকে খারাপই তো হতো, কারণ তখন একটা সরকার, আগের সরকার সেটাই কন্টিনিউ করছে। এখন একটা সামহাও ইলেকশন হয়েছে, বাট মুখ্য সমস্যা যেটা আপনি বলছেন যে একটা একদলীয় দিকে যাচ্ছে, একদলীয় দিকে যাবে না, কারণ কোনো জিনিসই ভ্যাকুয়াম ফাঁকা থাকে না, ফিল আপ হয়ে যায়। আমি কয়েকটা কথা বারবার বলছি, আবার বলি, জওহরলাল নেহরু কিন্তু ইন্ডিয়া করার সাথে সাথে জয়লালকে দিয়ে রীতিমতো ফান্ডিং করে একটা বিরোধী দল দাঁড়া করিয়েছিলেন।
আবুল মনসুর আহমেদ বঙ্গবন্ধু সম্পর্কে একটি কথা বলেছেন, বঙ্গবন্ধু একটা নৌকা তৈরি করেছেন, নৌকার নিজে ছিলেন কমান্ডার এবং এক পাশে রাখলেন আওয়ামী লীগকে, আরেক পাশে উনি কিছু রাখলেন না দেখেই নৌকাটা কিছুটা ডুবে গেছিল। জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক উনি বঙ্গবন্ধুর সাথে দেখা করলেন, দেখা করে বললেন যে আপনি 100 সদস্য মানে সংসদ সদস্য হতে পারবে এমন একটি বিরোধী দল তৈরি করেন। বঙ্গবন্ধু একটু হাসলেন, এই হাসিটা জ্ঞান তাপসের মানে বক্তব্যে আছে যে এটা ওনার ভালো লাগেনি। দিস ইজ দ্য ক্রাইসিস যখন আপনি একদলীয় সরকারের দিকে যাবেন। এখন আরো একটা ইস্যু আসবে, বিএনপি, যদিও আমি এখানে বিএনপিকে প্রতিনিধিত্ব করছি না, রুমিন ফারহানা আছেন, বিএনপি কি ধ্বংস হয়ে যাবে এটা আওয়ামী লীগ যদি বলে, আওয়ামী লীগ তার নিজের অভিজ্ঞতাটাই কিন্তু কন্ট্রাডিক্ট করছে। এত কিছুর পরেও কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়নি, হ্যাঁ আদর্শিক কিছু না, ব্যাপার কিন্তু আমি যদি সুভাষ সিংহ রায়কে উদ্ধৃত করি, উনি বলছিলেন যে বিএনপি আসলে রাজনীতি করছে না, এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? বিএনপি ঠিক সাংগঠনিক এবং আদর্শিক রাজনীতিটা করতে পারছে না, এটি সত্য। এর সাথে অনেকগুলো কারণ আছে। আওয়ামী লীগ কি শুধুই আওয়ামী লীগ? আওয়ামী লীগের সাথে আছে পুলিশ, আওয়ামী লীগের সাথে আছে প্রশাসন, আছে হিউজ ফান্ডিং, টেন্ডারবাজি, এভরিথিং। এই বিশাল একটা বলয় যে আওয়ামী লীগ তৈরি করে ফেলেছে, এটার সাথে কম্পিট করতে আসলেই বর্তমানে সাহসিকতা প্রয়োজন। জাতীয় পার্টি রাজনীতি করতে পারছে? জাতীয় পার্টিও এই রাজনীতিটা করতে পারছে না, সেটা ইলেকশনে আমরা রেজাল্ট অনেক খারাপ আর করেছি। কোন দল কি রাজনীতি করতে আর কোন দলই করতে পারছে না। ইনফ্যাক্ট আওয়ামী লীগ ছাড়া কেউ রাজনীতি করতে এই পারছে মুহূর্তে না? আওয়ামী লীগের সেলফ রেস্টেইন আওয়ামী লীগের স্বার্থে প্রয়োজন, কারণ আওয়ামী লীগ যেভাবে গ্রো করছে, আওয়ামী লীগ ছাড়া আর কেউ রাজনীতি করতে পারছে না? ইনফ্যাক্ট পারছে না। এবং আপনি আমি এটাই এটা বলছেন? এবং আওয়ামী লীগ লেভিয়াতানের দিকে এবং- যাচ্ছে এবং এই লেভিয়াতানটা এবং ফাংশন হবে আপনারা এবং নিজেরাই তারা আপনার মন্ত্রণালয়ের 3 জন মন্ত্রী থেকে তাদের সাহায্য করছেন। এটা অবশ্যই এখন ক্যাবিনেটের পার্ট হলে ক্যাবিনেটের কিছু দায়িত্ব আমাদের কাছে আসবেই। মানে আওয়ামী লীগ ছাড়া কেউ রাজনীতি করতে পারছে না। সুভাষ, আপনি যদি একটু মনে রাখেন, আমরা আবার এটাতে আসছি। আমি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া কাছ থেকে জানতে চাইবো যে আগের 2 বছরের মতো দেশে এখন হরতাল অবরোধ নেই, 2 বছরের রাজনৈতিক অবস্থান বিবেচনা করলে কোন দলটি সঠিক অবস্থানে ছিল, এটি হচ্ছে আমাদের মৌলিক প্রশ্ন। আর যে প্রশ্নটি উদ্ভূত হলো এখান থেকে, আওয়ামী লীগ ছাড়া কেউ রাজনীতি করতে পারছে না, এটি দিয়ে যদি আপনি আসলে শুরু করেন, আপনি এরকম মনে করছেন কিনা? আমিও আসলে ভাবছি যে আসলে আওয়ামী লীগ ছাড়া এখন এই রাজনীতি আর কেউ করতে পারছে না। রাজনীতি আসলে কিরকম ভাবে করতে হবে? রাজনীতি এখন করতে পারছে না বলতে, আমি প্রথমে সততার প্রশ্নে একটু বলি যে এখন রাজনীতিবিদরা যারা বলছেন, সরঞ্জিৎ সেনগুপ্ত সহ আরো যারা আছেন, যে অচিরেই বিএনপি ধ্বংস হবে, ওনারা আসলে অনেকদিন পরে বেশ সত্য কথাই বলতে শুরু করেছেন। বরাবরই সরঞ্জিৎ সেনগুপ্ত একটু আলাদাভাবে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেন। ওনারা যে প্রক্রিয়ায় বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, বিএনপি আসলে সেই রাস্তা দিয়েই যাচ্ছে। বিএনপিকে যেভাবে নিশ্চিহ্ন করা বা বাংলাদেশের রাজনীতি শূন্য করার যে রাজনীতিগুলো চলছে, সেটা আসলে ঠিক ওইভাবেই এখন এগোচ্ছে বলেই মনে হচ্ছে, এবং সেটাই ওনারা স্বীকার করছেন বা আমাদেরকে আগাম বোধহয় জানিয়েও দিচ্ছেন যে এটাই ওনারা চাচ্ছেন, এটাই হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর রাজনীতি করতে না পারার যে ব্যাপারগুলো, সেটা তো খুবই স্পষ্ট। এই ইলেকশনগুলো দিয়ে, আমরা রিসেন্ট যে ইলেকশনগুলো হলো সেটা দিয়েও যদি কিছুটা বোঝার চেষ্টা করি, আমরা মিডিয়াতে যতটুকু দেখেছি বা যতটুকু জানি, আর আমাদের যে পার্সোনাল ইনফরমেশন যে জায়গাগুলোতে আসে, বা আমাদের যারা আছে অন্যান্যরা যারা পরিচিত রাজনীতিবিদ যারা আছেন, রাজনৈতিক কর্মী যারা আছেন, তারা যে সমস্ত সমস্যাগুলোর মুখোমুখি হয়েছেন, সেগুলো কিন্তু মিডিয়াতে কখনোই আসে না, আসবেও না। সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা এখানে সুইট টক করার জন্য আসি, বানিয়ে বানিয়ে নিয়ে মানুষকে আসলে খুশি করার কথাগুলো বলে যাই। সাধারণ মানুষ কিন্তু যে যন্ত্রণাগুলো ভোগ করে, তারা কিন্তু সেগুলো বোঝে, সেগুলো জানে। আমরা আমাদের লিমিটেশন কতটুকু, লিমিটেশনের মধ্যে থেকে মানে রাজনীতি করতে পারছে না, আপনি কোন প্রেক্ষিতে বলছেন? মানে রাজনীতি করতে হলে কি করতে হবে, কি করতে পারছে না? মানে এই এক সপ্তাহ হয়নি বেগম জিয়া এত বড় একটি জনসভায় ভাষণ দিলেন, যেটি গণমাধ্যমগুলি সরাসরি দেখালো, মানে রাজনীতি করা বলতে আর কি কি করতে হবে? আচ্ছা, এখন যদি আপনি এই কন্ট্রাডিকশনটাকেই যদি ধরেন, যেটা 2 বছরের যে জ্বালাও পোড়াওয়ের রাজনীতি, সেটাকে আমরা খোলাখুলিভাবে আমরা সমালোচনা করেছি। আজ ওনারা যখন ইলেকশন করতে আসলেন, ইলেকশনের সময় তাদের সাথে যে ট্রিটমেন্টটা দেওয়া হলো, সেটা যদি আরো একটু ওপেন ডোর থাকতো তাদের জন্য, ইলেকশনটা যদি আসলে ফেয়ারলি সেভাবে ডিল করা যেত, ইলেকশনে যেখানে আমরা আপনাদের সংবাদ মাধ্যমগুলোতেই দেখেছি, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে 2 বছর রাজনৈতিক অবস্থান বিবেচনা করলে কোন দলটি সঠিক অবস্থানে ছিল? মানে তাদের এই জ্বালাও পড়ার ইয়াটা সঠিক ছিল? মোটেও সঠিক ছিল না। সঠিক এখন ওনারা যে পদ্ধতিতে আসছেন, আমি মনে করি যে এটাই নিয়মতান্ত্রিক পলিটিক্স, ওনাদের শুরু থেকে থাকা উচিত। কিন্তু নির্বাচনের সময় আপনি নির্বাচনের সময় যে অনিয়মগুলো, তাদেরকে আরো সুযোগটা দেওয়া উচিত ছিল। তাদের লেভেল প্লেইং ফিল্ডের যে কথাগুলো বলা হয়, তাদের এই লেভেল প্লেইং ফিল্ডগুলো যদি আসলেই সত্যিকার অর্থে এনশিওর করা যেত, তাহলে হয়তো আমি আপনাকে প্রশ্ন করে আর সময় নষ্ট করতে চাই না। আমি শুধু আপনাকে বলে রাখতে চাই, জ্যোতির্ময় বড়ুয়ার এই প্রশ্নটিও যদি আপনি একটু বলেন, আমরা রুমিন ফারহানাকে শুনে আসি, যে কেন লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের সময় তাকে দেওয়া হলো না। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কঠোর আন্দোলনের চেয়ে বিএনপি এখন অহিংস কর্মসূচিতে বেশি আগ্রহী, অনেক বেশি নির্বাচনমুখী, সংলাপমুখী। সর্বশেষ মির্জা ফখরুল সাহেব বলেছেন গত কয়েক বছরে তারা কঠোর কর্মসূচি সাফল্য পায়নি। অসফল হওয়ার দায় যাদের, তারা সেই সব দায়
আসলে নিবেন কিনা তাদের মধ্যে, এবং তাদের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নেবেন কিনা, আপনি দাবি করেন কিনা তাদের সেই অসফলতার দায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেন? দেখুন, রাজনীতি করতে গেলে আন্দোলন আসবেই এবং আন্দোলনে ভুল ভ্রান্তি হতেই পারে। একটা রাজনৈতিক দল যে একেবারেই নির্ভুল 100% সঠিক পথে সবসময় আন্দোলন বা তার অধিকার আদায়ের যেই রাস্তাটা সেখানে হাঁটবে তেমনটি নাও হতে পারে, যেটা মির্জা ফখরুল তার বক্তব্যে বলেছেন, যেটা কথা আপনি বলছেন যে কিছু ভুল ভ্রান্তি নিশ্চয়ই হয়েছে। এবং আমি মনে করি এই ভুলের জন্য যারা দায়ী তাদের ব্যাপারে নিশ্চয়ই দলের চিন্তা করা উচিত, এবং তার থেকেও বেশি জরুরি যেটা আমার মনে হয়, এই ভুলগুলোকে কাটিয়ে উঠে কিভাবে সামনের রাস্তায় অগ্রসর হওয়া যায় সেই ব্যাপারে ভাবা উচিত। এবং বিএনপির যেই জায়গাটাতে আমার মনে হয়েছে কিছুটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে এটা সাংগঠনিক দুর্বলতা। এখন আপনি যদি বিএনপি নেতাদের বক্তব্য দেখেন বিভিন্ন পত্রপত্রিকায়, দেখবেন তারা বারবারই বলছে যে বাইরের সভা তো দূরের কথা, তাদেরকে নাকি ঘরেও সভা করতে দেওয়া হয় না, এমনকি বিএনপি অফিসেও তাদেরকে দীর্ঘ সময় আর কি বসতে দেওয়া হয়নি শান্তিতে, এবং তাদের নেতাকর্মীদের নামে মামলা আছে, তাদেরকে জেলে নেওয়া হচ্ছে, এগুলো তো আছেই। তো সুতরাং এই সবকিছু মিলিয়ে বিএনপি যে একটি কাউন্সিল করবে সেটাও বিএনপি ঠিকমতো করতে পারেনি। লাস্টে যেটা হয়েছিল যে এই ডিসেম্বর মাসে তাদের কাউন্সিল করতে চেয়েছিল তারা, এটা পৌর নির্বাচনের জন্য, যেটা বিএনপি বলছে পৌর নির্বাচনের কারণে পিছিয়ে গেছে, এবং এই মার্চের মধ্যে তারা একটি কাউন্সিল করার কথা ভাবছে। আমি যেটা মনে করি, ঢাকার ঘটনাটি আমি জানি যে ঢাকায় যে ইয়াটি হওয়ার কথা ছিল সেটি একদম অ্যাবসলিউটলি কোন্দলের কারণে সেটি পূর্ণাঙ্গ কমিটি হতে পারে না। এখন বিরাট একটি দলে তো কোন্দল থাকবেই। আচ্ছা, আপনি যদি বলেন যে আওয়ামী লীগ আছে, মানে বিএনপির কাউন্সিল করাটা বা সভা না করতে পারাটা শুধু আওয়ামী লীগের মুশকিলটা হচ্ছে কি, বিএনপির 10টা লোক এক জায়গায় এখন জড়ো হতে পারে না। আমি লাস্ট যে মিটিংটা বেগম খালেদা জিয়া করলেন সেটা কিন্তু বহুদিন পরে উনি করেছেন, এবং যে 92 দিনের অবরোধ হলো সেটা আপনি যদি একটু মনে করেন খালেদ ভাই, দেখবেন যে যদি বিএনপিকে ওই সময় 5ই জানুয়ারি সভাটি করতে দিত 2015-তে, তাহলে কিন্তু আর এই অবরোধের প্রশ্নটাই আসে না। 5 জানুয়ারি তো বিএনপি নেত্রী সভা করতে চেয়েছিলেন সরকার পতনের ডাক দিয়ে। যদি সেটাও হয়ে থাকে, আপনি কি বলছেন যে খালেদা জিয়া সেই ডাকে ব্যর্থ হতেন? না না, আমি সেটা বলছি না, আমি বলছি সরকার পতন হয়ে যেত, মানে উনি যে উনাকে থাকতো। দেখুন, পলিটিক্যাল রেটরিক তো থাকেই, তাই না? আর এমনও তো হয়েছে, আমরা কি ট্রাম্প কার্ডের কথা শুনিনি? জলিলের মুখে আমরা শুনেছি, কিন্তু ট্রাম্প কার্ড তো আর সত্যি সত্যি কাজ করেনি। এটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক, দুটো বড় দলের মধ্যে এই ধরনের কথা হয়েই থাকে। কিন্তু সেই সময় যদি ওনাকে সভা করতে দিত তাহলে হয়তো 92 দিনের এই অবরোধটার প্রশ্নই আসতো না। এবং তারপরে দেখেন দীর্ঘ 2 বছর বিএনপিকে কিন্তু কোন রকম মিছিল সভা কিছুই করতে দেওয়া হয়নি। তো যে কথাটা বলছিলেন, আমি তিনজনের সাথে খুব বিনীতভাবে দ্বিমত পোষণ করি। যে প্রশ্নটা প্রথমে আপনি করেছিলেন যে রাজনীতির ব্যাপারে, আওয়ামী লীগ কি রাজনীতি করছে? খালেদ ভাই, আপনার কি মনে হয়? আমার কিন্তু মনে হয় না যে আওয়ামী লীগও রাজনীতি করছে। আমাদের দর্শকরা জানতে চাচ্ছেন রাজনীতি বলতে আসলে আমরা কি বুঝছি। রাজনীতি বলতে আমরা, রাজনীতির যদি আপনি বাংলা সমাজটা বুঝেন, সেটা হচ্ছে যে নীতির রাজা, যে সেটাই রাজনীতি। হ্যাঁ, তো সেখানে তো আর আমরা নাই, সেখান থেকে 44 বছর বহুদূর চলে এসেছে। এখন সেটা হচ্ছে ক্ষমতার রাজনীতি। তো সেই ক্ষমতার রাজনীতিও কিন্তু এত বছর আমরা একটা গণতান্ত্রিক লেবাস দিয়ে করার চেষ্টা করছি 91 এর পর থেকে, বিশেষ করে এখন সেই লেবাসটাও উঠে গেছে। গণতন্ত্রের যে একটা আলগা লেবাসও যদি আমরা বলি, সেটাও এখন নাই। এখন সম্পূর্ণ প্রশাসন নির্ভর এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্ভর, অর্থাৎ যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় থাকতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনাকে ধন্যবাদ। জনাব শুভ সিংহ রায়, আমরা একটা বিরতি নিয়ে আসি। 3 জন আইনজীবীর কথা আমরা শুনলাম। 3 জন আইনজীবী প্রায় একই ধরনের কথা বলেছেন। প্রশাসন নির্ভর একটি কৌশলের মধ্যে সরকার আছে, তাকে রাজনীতি বলা যাবে কি যাবে না এটা নিয়ে সরকারের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আপনার কি মতামত রয়েছে? ব্যারিস্টার শামীম আদার পাটোয়ারি অবশ্য স্পষ্টতই বলছেন, এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তাকে সমর্থন করছেন যে আওয়ামী লীগ ছাড়া আসলে কেউ রাজনীতি করতে পারছে না। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব সুভাষ সিংহ রায়, রাজনীতি নিয়ে অনেকগুলি প্রশ্ন আপনার সামনে আসছে। আপনি যদি একটু বলতেন যে রাজনীতি আওয়ামী লীগ ছাড়া কেউ করছে না, বা আওয়ামী লীগের রাজনীতি আসলে প্রশাসন নির্ভর এক ধরনের কৌশলের মধ্যে। এখানে একটু মানে যে অবজারভেশন গুলো আমি খুব বিবেচনা নিচ্ছি এবং আমি একটু ব্যাখ্যা দিই। আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে তার একটা ধারার সাথে যুক্ত আছে, যে তার রাজনীতির যে সংগ্রামী ঐতিহ্য, তার প্রতি তার অনুরাগ সবসময় রয়েছে। এত উত্থান পতন গিয়েছে। এই যে দেখেন, আজকে যে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন 1972 সালে, তিনি এসে যা বলেছিলেন, সেটা যদি আজকের রাজনীতিবিদরা সকলেই, সব দলের যদি অনুসরণ করেন, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিটা এমন হতো না। আপনি যখন লন্ডনে 8 জানুয়ারি উনি আসছেন, এসে উনি দেখছেন যে 2টো বিমান অপেক্ষায় আছে, একটা হচ্ছে ব্রিটিশ রাজকীয় বিমান আর একটা হচ্ছে ভারতের বিমান। বঙ্গবন্ধু ভারতের বিমানে ওঠেননি। এটাই হচ্ছে ক্রিয়েটিভ লিডারশিপের বড় গুণ, যেটা এপিজে আব্দুল কালাম তার বইয়ে লিখেছেন, যে সফলতা এবং ব্যর্থতা সমানভাবে
যে ধারণ করবার ক্ষমতা থাকবে এটা ক্রিয়েটিভ লিডারশিপে। 1991 থেকে 1996 এই সময়টা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, আমাদের ছাত্রবাদ যে তুখোর সময় ছিল। তখনকার যে বিএনপি, সেই বিএনপির থেকে আজকের বিএনপি অনেক অনেক যোজন যোজন দূরে চলে গেছে। এই যে তাদের এই বিনষ্টের আত্মচিৎকার এবং তাদের যে এই যে সুভাষ দা, আপনার কথা শুনে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতির একমাত্র নিয়ামক হচ্ছে বিএনপি। কারণ বিএনপি যেহেতু রাজনীতি থেকে সরে গেছে, বিএনপি যেহেতু রাজনীতি করছে না, সেহেতু আওয়ামী লীগের রাজনীতি মাধ্যমে তো সকল কিছুই তো বিএনপির প্রতি অনুরাগ রয়ে গেছে। আপনি বলেন পয়লা জানুয়ারিতে এই বছর পয়লা জানুয়ারিতে আমার মনে পড়বে বাংলা মোটরে তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে তাবি দেওয়ালকে সাথে নিয়ে তিনি নির্বাচনের সমস্ত আচরণবিধি ভঙ্গ করলেন। তিনি 250 গাড়ি নিয়ে গেলেন, কয়েক হাজার লোকের সমাবেশ করলেন। আপনি 250 গাড়ি নিয়ে গেছেন, তিনি কেন বলছেন? তার গাড়িতে শুধু 3টি গাড়ি ছিল, 225টি গাড়ি তাকে অনুসরণ করেছে। 225, আপনি আইনের কথা বলেন সুভাষ, 225টি গাড়ি তাকে অনুসরণ করেছে, 225টি গাড়ি তাকে অনুসরণ করেছে। আমরা অনুসরণ করতে পারবে না, আচরণবিধিতে বলা হয়েছে। যেহেতু বেগম জিয়া আচরণবিধিতে বলা হয়েছে গাড়ি বহর থাকতে পারবে না, 3 জন ব্যারিস্টার এখানে আছে, ওনার গাড়ি বহর। আপনার ভিডিও ক্লিপে আছে, ওই দিন গিয়ে দেখেন না। আমার গাড়ির পিছনে যদি 25টি গাড়ি থাকে সুভাষ, আপনি কি বলবেন আমি 26টি গাড়ির বহর নিয়ে গেছি? কাজটি পারবেন না, আচরণবিধিতে সেটা পড়ে না। আমার কাছে যে কাজটি সুভাষ দা, আমার কাছে পুলিশ নাই, আমি যে 25টি গাড়িকে আলাদা করে দিব আমার কাছে। এই যে বহুগুণা ছিলেন ভারতের মন্ত্রী, তিনি তার নির্বাচনী জনসভার এরকম অনুসরণ করতে গেছিল 10টা গাড়ি, বহুগুণা নির্বাচনের প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছিল। আমি তো আপনি যদি এখন কথা বলেন, আপনারা সবাই সমতল ক্রীড়াভূমির কথা বলেন রাজনীতির ক্ষেত্রে। আওয়ামী লীগের সমতল ক্রীড়াভূমির কথা আপনারাও বলেন না, আওয়ামী লীগও বলে না। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এখন এই গণতন্ত্র আওয়ামী লীগ তো প্রশ্ন নির্ভর, এই অভিযোগ আমি বলছি না আওয়ামী লীগ প্রশ্ন নির্ভর, আমি বলছি না, মানে মানে রাজনীতি তো একটা সহজ ব্যাপার না। তো আওয়ামী লীগ তো প্রশ্ন নির্ভর, প্রশ্ন আছে আওয়ামী লীগ। বিএনপির যে ত্রুটিটা, রবীন্দ্রনাথ বলতেন যেই গতিতে ছন্দ থাকে না তাকে দুর্গতি বলে। তা বিএনপি তো ছন্দ হারিয়েছে নিজের কার্যকলাপে। বিএনপি ছন্দ হারাক, আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিএনপি কে এক বৃন্তে দুটি ফুল, বিএনপি কে অবশ্যই এক বৃন্তে দুটি ফুল থাকতে পারে। আপনি সেই বিষয় না, আপনি যদি সহযোগী প্রতিপক্ষ না থাকে, আপনি তো সেই জায়গায় তো আপনি যে সমতল ক্রীড়াভূমির কথা বলেন, আপনি পাচ্ছেন না। জাতীয় পার্টি সহযোগী প্রতিপক্ষ হিসেবে কেমন? আমার নামটি পছন্দ হয়েছে, সহযোগী প্রতিপক্ষ। হ্যাঁ, আমি এই জাতীয় পার্টির নিয়ে আলাপ এখানে করছি না। এই যে 5 জানুয়ারি বলছেন, এখন এই যে পৌরসভা নির্বাচন, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানার যে দস্তা কাগজপত্র বইপত্র সবকিছুতে এত ডকুমেন্ট, একটা ভিডিও ক্লিপ কখনো দেখিয়েছে এই পৌরসভা নির্বাচনে যে অযাচিতভাবে নৌকাপতিকে ছিল মেরেছে? আমরা দেখেছি, দেখেন নাই? আমরা দেখিয়েছি যে নৌকাপতিকে ছিল আছে, দেখেন না? নৌকাপতিকে সিল টিল জানি না আমি, এটা করতে হবে। আপনি যদি মনে করে দেখবেন 2007 সালে 6 সালে শেখ হাসিনার নেতৃত্বে 32 দফা দিয়ে তিনি কিন্তু নির্বাচন কমিশনের সংস্কারে আন্দোলন করেছিলেন, মানুষকে সাথে আনতে পেরেছিলেন। আপনি মানুষকে সাথে আনতে পারছেন না, এটা দুর্ভাগ্যজনক। সুভাষ দা, 1 মিনিট। বেশ, রুমিন ফারহানা, আপনার কাছে কি মনে হয় যে মানুষজন যে আপনাদেরকে সমর্থন জানাচ্ছে না? মানে পৃথিবীতে সরকারি দল ব্যর্থ হয়, ব্যর্থ বিরোধী দলের একমাত্র উদাহরণ বোধহয় বিএনপি এই পর্যন্ত। এখন মানুষ সমর্থন জানাচ্ছে না, এটা আমি কি করে, আপনারা কি করে বলছেন? কারণ মানুষ আপনাদের সঙ্গে নাই, মানুষ আমাদের সঙ্গে নাই। তাহলে লাস্ট যে বিএনপি চেয়ারপারসন লাস্ট যে মিটিংটা করলো নয়াপল্টনের সামনে, সেখানে আপনি জনস্রোত দেখেছেন? কতজন? আপনি বাদ দেন। আমি একটু জানতে চাচ্ছি, আপনি জনস্রোতের কথা বলছেন। আজকে ভারতীয় একজন নৃত্যশিল্পী আসলে বা একজন গায়ক নায়ক আসলেও আমরা অনেক জনস্রোত দেখি। এখন আপনি একটা দলের ঠিক আছে, আমি বলছি একটা দলের জনপ্রিয়তা পরিমাপের সর্বজন গ্রাহ্য উপায়টা কি? সেটা হচ্ছে একজন মহাজন বলেছিলেন যে ব্যর্থতার চেয়ে বড় পাপ আর নাই। আপনারা ব্যর্থ, আপনারা আমাদেরকে 92 দিন আটকে রেখেছেন, কিন্তু সরকারকে নিয়ে আপনারা যেগুলি বলেছেন সেগুলিতে আপনারা ব্যর্থ। আচ্ছা, ব্যর্থতার চেয়ে বড় অপরাধ নাই। জনসমর্থন দিয়ে শুরু করি। জনসমর্থন নিয়ে প্রশ্ন আসছিল। বিএনপির যে মিটিংটা লাস্টে হয়ে গেল, আপনি যদি সেটার জনসংখ্যা দেখেন, লোক সমাগম দেখেন, সেই সাথে আপনি পাশাপাশি আওয়ামী লীগেরটা দেখেন, তুলনা করেন, আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। তুলনা হবেই না, কারণ শেখ হাসিনা ছিলেন না। 92 দিনের জ্বালাও পোড়াও নিয়ে আমাদের বিএনপির গায়ে এক ধরনের স্টিগমা দেওয়া হয়, সেটা এখন আদালতে বিচারাধীন। কে জ্বালাও পোড়াও করেছে না করেছে সেটা বিচারিক প্রক্রিয়ায় বের হয়ে আসবে। তার আগে আমি বলি, এর মধ্যে আপনারা জানেন এই 92 দিনের মধ্যে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছে। এত যে বিএনপির বিরুদ্ধে জ্বালাও পোড়াও, জঙ্গি নেত্রী, আগুন নেত্রী, তার ছোট ছেলে যখন মারা যায়, তার জানা যায় এত মানুষ হয় কি করে? অর্থাৎ মানুষ যখন এই নিশ্চয়তাটা পায় যে তাকে দেখা মাত্রই গুলি করা হবে না,
তার পায়ে গুলি করে ফেলে দেওয়া হবে না বা তাকে ধরে জেলে ভরে দেওয়া হবে না। এই নিশ্চয়তা তখনই এবার মানুষ দেখে এই নিশ্চয়তা এবার পেয়েছিলেন মানে বেগম জিয়ার যখন জনসভায়? মিছিলগুলো যাচ্ছিল তখন যখন পুলিশ আটকায়নি বা জায়গায় জায়গায় বাধা সৃষ্টি করেনি, তখন মানুষের মনে এক ধরনের আশা হয়েছে যে হয়তোবা এখন তারা নির্বিঘ্নে সমাবেশটি করে আসতে পারবে। আরেকটি উত্তর দিচ্ছি আমি, অতি সরলীকরণ হলো কিনা আমি জানাজা সম্পর্কে বলি, আমরা গোলাম আজমের জানাজাতেও অনেক লোক দেখেছি। আরেকটা বিষয় আমি, তার মানে এখন তো কিছু করার নেই, লোকে যদি তাদের পেছনে যায় আপনি আমি তো কিছু করতে পারবো না। পারবো, আর আরেকটা না বিষয় যাওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে পৃথিবীব্যাপী জনসমর্থন যাচাইয়ের সর্বজন গ্রাহ্য পন্থাই হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটিকে আওয়ামী লীগ বাংলাদেশের কনসেপ্ট থেকে উঠিয়ে দিয়েছে। নির্বাচন এখন আছে যেখানে প্রিজাইডিং অফিসার ভোট দেবে, পুলিশ ভোট দেবে, রিটার্নিং অফিসার ভোট দেবে, শুধু এক ব্যক্তি ভোট দেবে না, সেটা হচ্ছে ভোটার। আপনি কোথাও ভোটারকে ভোট দিতে দেখবেন না, এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং এখন কথা হচ্ছে আমরা last এ রুমিন আপনার অনুমতি নিয়ে বলি যে আমরা কিন্তু মোটামুটি ভাবে কভার করতে চেষ্টা করেছি। এইবারের পৌরসভা নির্বাচনের কথা যদি বলেন, অনেকগুলি জায়গা আমরা 60টি কেন্দ্রের কথা বলেছি, 3555টি কেন্দ্রের মধ্যে Absolutely. বিএনপিও প্রাথমিকভাবে 60টি কেন্দ্রের কথা বলেছে, পরে 101টি কেন্দ্রের কথা বলেছে। আমি বিএনপির দাবিটিকে যদি 150টি কেন্দ্র পরে যদি বলেছে তাও যদি বলি, সেটিও আসলে 5%-এর কম। আপনি একটি কেন্দ্র ভোটার দেখা যায়নি, এই কথাটি আসলে বোধহয় একটু আমি কি বলি? অতিশয়োক্তি হলো, কারণ আমরা নিজেরাই অনেক কেন্দ্রে ভোটার দেখিয়েছি। আমি তাহলে একটু বলি। জি আচ্ছা, 3555টি কেন্দ্র, জি। গোলযোগ হয়েছে মাত্র 50 থেকে 60। আমি আপনার প্রথম কথাটাই ধরে জি, নিচ্ছি। জি। হ্যাঁ, এটাও যদি ধরি, গোলযোগ হয় কখন? যখন দুটো শক্ত প্রতিপক্ষ থাকে। আপনি প্রথমেই বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া হলো মামলা, যাদের বিরুদ্ধে মামলা নাই তফসিল ঘোষণার পরে তাদেরকে পুলিশ দিল দৌড়ানি, তারা হয়ে গেল এলাকা ছাড়া। তারপরেও যারা সাহস করে ছিল তাদেরকে প্রিজাইডিং অফিসার হতে বাধা দেওয়ার জন্য নতুন করে মামলা দেওয়া হলো। তাহলে গন্ডগোলটা হবে কার সাথে? এই জন্য আপনি দেখবেন ম্যাক্সিমাম কেন্দ্রে গন্ডগোল হয়েছে বিদ্রোহী প্রার্থীর সাথে আওয়ামী লীগ প্রার্থীর। দ্বিতীয় জায়গায় আসেন, পত্রিকায় এসছে কিছু কিছু কেন্দ্রে রাত 8টার আগে, রাত 8টার সময় ভোট দেওয়া হয়ে গেছে সকাল 8টার এর জায়গায়। ডকুমেন্টটা কি? না, ডকুমেন্ট আমি না, বলি, না, এটা কিছু কিছু কেন্দ্রের জায়গা না খালেদ ভাই। এটা এখন- আপনি মনে করছেন যে অনেকগুলি এটা জায়গা থেকে, অনেকগুলো যে কেন্দ্রের জায়গা। অনেকগুলি কিন্তু জায়গা থেকে এটা যে বার করবে সেরকম লোকও তো সেই জায়গায় উপস্থিত ছিল আমার না। মনে হয় যে বেচার রুমিন পাল্লা আমরা সাংবাদিকদের আবার এক আপনাকে ধরনের শুনবো, নিষেধাজ্ঞা ছিল। আমরা আবার আপনাকে শুনবো, কিন্তু আমার যতদূর মনে পড়ে যে বেগম জিয়া আহ্বান জানিয়েছিলেন যে আপনারা আসলে ভোট গ্রহণের জন্য শেষ আমি পর্যন্ত থাকার আরেকটা জন্য। কথা বলি, দাদা জি, একটা আপনার কথা থেকে- বলেছেন যে সাংবাদিকরা কেন কভার করলো না বা কেন নৌকায় সিল মারা সরাসরি দেখায়নি। 71 চ্যানেলের মহিলা সাংবাদিককে কিভাবে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছে এটা আমরা না না, দেখেছি। চুলের মুঠি ধরে বের করে দেওয়া এই রুমিন পাল্লা সংবাদ এসছে। একটু সৃজনশীলতা হলো আপনার জন্য, কারণ আমি দেখেছি তার চুল মানে চুলে টান লেগেছে, চুলের মুঠি ধরে বের করাটা একটু সৃজনশীলতা হয়েছে। যাই হোক, সাংবাদিকের যাই হোক, চুলে ব্যারিস্টার টান লাগবে ব্যারিস্টার কেন? কোর্টে ভাই। হিয়ারিং এর সময় কিন্তু একটু অ্যাডভোকেটদের সামনে নিয়ে ব্যারিস্টার বলতে হয়। জ্যোতির্ময় বড়ুয়ার কাছে আমি জানতে চাইবো যে বিএনপি জোট কঠোর কর্মসূচি থাকলে উদ্বিগ্ন নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং নানা ব্যানারে রাজনৈতিক সংকট উত্তরণের আহ্বান থাকে, এখন সেই প্রয়োজন ফুরিয়ে গেছে কিনা? এটা খুব টিপিক্যাল প্রশ্ন। এখন নাগরিক যে সমস্ত উদ্যোগগুলো থাকে, আসলে আমাদের দেশে সুশীল সমাজ বললে তো এখন আসলে গালিগালাজের বিষয়। সেই সুশীল সমাজ তো দাঁড়ায়নি। সুশীল সমাজের যে সমস্ত ব্যাখ্যা আমরা দেখি, যারা এর পিছনে থাকেন সাধারণত তারা আসলে বিভিন্ন পকেটের মধ্যেই থাকা বিভিন্ন লোক। আমি সেই প্রশ্নটার দিকে না গিয়ে আমি একটু অন্যদিকে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে এই দুই রাজনৈতিক দলের যে আমাদের দেশের রাজনীতির ব্যাখ্যা এবং এক দলের অভিযোগ আর এক দলের পাল্টা অভিযোগ, এবং যে হাপিত্তেশ যে আমরা এটা পারছি না, এটা হচ্ছে না আওয়ামী লীগের কারণে, এটা হচ্ছে বিএনপির যে আজকে হাহুতাশের যে ব্যাপারগুলো, আমি মনে করি যে এই রাজনৈতিক অবস্থানটা আজকে তৈরি করার পেছনে উভয় দলই আসলে সমান কন্ট্রিবিউশন করেছে। আজকে আমরা 10টি বছর যে স্বৈরশাসককে নামাতে লেগেছিল, যেখানে সুভাষ দাদের যৌবনের অধিকাংশ সময়ে যার বিরুদ্ধে গালিগালাজ করতে করতে গিয়ে কেটেছে, তাকে নিয়েই গণতন্ত্রের অভিযাত্রা। আমার বন্ধু শামীম আছেন এখানে, ওনারা আজকে গণতন্ত্রের অভিযাত্রী। এটা 90-এর সময় যারা আন্দোলনে ছিল, যারা এই দেশের রাজনীতি ঠিক করার জন্য চিন্তা করেছিল, তাদের জন্য আমি মনে করেছি এটা একটা বড় পরাজয়। আমাদের একজন ব্যারিস্টার বড়ুয়া, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে একটি প্রশ্ন করতে পারি যে আপনি যেরকম বলছেন যে বেশিরভাগ সমস্যার জন্য এই দুই দলের জন্য যাই, কিন্তু এই দুই দলের কাছে তো একটি সাংঘাতিক ম্যান্ডেট রয়েছে, সেই ম্যান্ডেটটি হচ্ছে জনসমর্থন। এখন আমাদের জনসমর্থন তো এই দুই দলটিকে দল এখন আপনি যখন এই ম্যান্ডেটের কথা বলেন, এই ম্যান্ডেটটাই একটা ফাঁকা আওয়াজের ব্যাপার। আপনি কিন্তু কিছুক্ষণ আগে রোমেনকে বলেছিলেন যে নিজামের জানাজাতেও তো মানুষ হয়, মানুষ দিয়ে সরি এই যে বলছেন যে জনগণ দেখানোর যে ব্যাপারটা, ইন্ডিয়ান একজন শিল্পী আসলেও, নৃত্যশিল্পী আসলেও তো মানুষ প্রচুর হয়। আমাদের পপুলেশন অনেক বেশি। আমরা
কিন্তু কিন্তু এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই, এই কথা অস্বীকার করার উপায় নাই যে বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানে অনেক জনগণের সমর্থিত একটি দল। আপনি যে কোনো জরিপে যে কোনো কিছুতে আপনি সেটি অবশ্যই, কিন্তু আমরা বারবার যে তাদেরকে দায়ী করি, আমরা সেই রাইট রাখি কিনা, আমাদেরকে জনগণ এই ম্যান্ডেট দিয়েছে কিনা, এই জায়গাটাই আমি আপনার সাথে একমত যে আমরা বারবার ভুল করছি, ভুলের জায়গা থেকে বেরোতে পারছি না। আমরা এই দুই দলের বৃত্তের মধ্যে আছি এবং সারাদিন যদি আপনি মিডিয়া দেখেন, যদি নির্বাচনকালীন বা এর পরবর্তী সময়গুলো দেখি, আমি রিসেন্ট নির্বাচনের কথা বলছি, আমি ভিন্ন রকম মানুষকে ভাবার মতো কোনো স্কোপই দেখছি না। আমি এই দুই দলের বৃত্তের বাইরে ভাবার মতো কোন রকমের কোন বলয় এই দেশের মধ্যে আর অস্তিত্ব নেই। সাধারণ মানুষ আসলে এই দুটো দলের মধ্যে বিভাজিত হবে, কারণ এখানেই যাবে দুটো, আমরা অন্য কোনো কিছু ভাবতে চাইও কিনা। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে থেকে আমি জানতে চাইবো যে এই দুই দলের কাছে বাইরে আমাদের মানে যাওয়ার আর কোনো উপায় আছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে নিয়ে এসে দলের জনপ্রিয়তা যাচাইয়ের যে মাপকাঠি ছিল পৌরসভা নির্বাচনে, সেই আলোকে জাতীয় পার্টির অবস্থানও যদি আপনি একটু বলেন, জাতীয় পার্টিও কি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা, আমরা আসলেই সত্যি সত্যি মানে দুটি পার্টি থেকে একটি পার্টি এরকম কমে যাচ্ছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি এবং ফিরছি। আসলেই সত্যি সত্যি মানে দুটি পার্টি থেকে একটি পার্টি এরকম কমে যাচ্ছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি এবং ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির বিরতির আগে আপনি জানতে চাইছিলাম যে জনপ্রিয়তা মাপকাঠি যে ছিল পৌরসভা নির্বাচন, সেখানে জাতীয় পার্টির অবস্থান কি, আর দুই দলের রাজনীতির বৃত্তে আপনারা আসলে বদলি থেকে যাচ্ছে কিনা। একটু ব্যারিস্টার জ্যোতির্ময় তার কথাটা বলে ফেলি যে ওই স্বৈর শাসক নিয়ে রাজনীতি করা, 91 সালে উনি 5টা আসনে নির্বাচিত হয়েছিলেন, ব্যাপক ভোট পেয়েছিলেন। ওই ভোটগুলো কিন্তু বাংলাদেশের ভোট এবং ওটাকে আপনার সম্মান জানাতে হবে। ওয়ান ম্যান ওয়ান ভোট, দিস ইজ দ্য ফিলোসফি, আই বিলিভ এন্ড আই এম রেডি টু ডাই ফর ইট। এটা আমার কথা না, নেলসন ম্যান্ডেলার কথা। এবং ওটা এস্টাবলিশ হয়েছে বলেই সাউথ আফ্রিকা আজকে অনেক কিছু হয়ে গেছে, পৃথিবীর সব দেশেই তাই। এই ওয়ান ম্যান ওয়ান ভোট সিস্টেমটাকে সম্মান জানানোটা সব থেকে গুরুত্বপূর্ণ সবসময়। কিন্তু আরেকটা জিনিস আপনি যেটা বলছেন পৌরসভা ইলেকশন নিয়ে, এখন প্রথমেই যেটা আপনি বলেন একটা দল রাজনীতি করছে না, সবাই রাজনীতি করতে পারছে। আপাত দৃষ্টিতে কিন্তু পৌরসভায় যে খুব বেশি চাপ ছিল রাজনীতি করার পক্ষে বা বিপক্ষে এমনটা কিন্তু না, এমন নির্যাতনও ছিল না। আমি নিজেও মাঠে ঘুরেছি, কিন্তু তারপরে কেন এরকম ফলাফল বিপর্যয় সবগুলো দলের ইনক্লুডিং জাতীয় পার্টি? অনেকগুলো কারণ আছে। একটা মানুষ এই মুহূর্তে কেন আওয়ামী লীগকে সমর্থন করবে বা আওয়ামী লীগের পক্ষে মিছিল করবে, আর একটা মানুষ কেন এখন জাতীয় পার্টি বা বিএনপির পক্ষে করবে, যদি আপনি অ্যাসেসমেন্ট করেন, আপনি আওয়ামী লীগ করে কি পাবেন আর এই বাকি দুটো দল করে কি পাবেন লিস্ট করেন। আপনি আওয়ামী লীগ করলে আপনার ওপেনলি বলা হয়েছে রিটেন পাস করলেই ভাইবা দেওয়া লাগবে না, ভাইবাটার দায়িত্ব অলরেডি সরকারের উঁচু মহল নিয়ে নিয়েছে। আপনি চাকরি পাচ্ছেন, টেন্ডার পাচ্ছেন, সাহস পাচ্ছেন, পুলিশের সাপোর্ট পাচ্ছেন, পুলিশকে মানে টেবিল চাপড়ানোর অধিকারও পাচ্ছেন। জাতীয় পার্টি এবং বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানের সভাপতি হতে পারছেন। বিশাল প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্র, অ্যাকোমোডেশন করার ক্ষমতা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের ব্যাপক, এবং দেশ যেহেতু অনেক উন্নয়নের মধ্যে যাচ্ছে, আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আওয়ামী লীগ করলে সেই প্রক্রিয়ার সাথে আপনাকে নিয়ে আপনাকে সুবিধাবতী করার সুযোগ আছে। এটা কিন্তু রাজনীতিকে খারাপ করে ফেলছে। যেটি রুমিন ফারহানা বললো, আওয়ামী লীগ কিন্তু রাজনীতি করছে না, আওয়ামী লীগ কিন্তু তোষামতির রাজনীতি করছে। এনিওয়ে, অন্য দলগুলো করলে আপনি কি পাবেন? নিশ্চিত আপনার বিরুদ্ধে একসময় মামলা হবে, জেলে যেতে হবে। এই জেল একটা মামলা পড়লে আপনাকে পুরো ফ্যামিলির জমি জমা সব বিপর্যন করে এই মামলা ফেস করতে হবে। জাতীয় পার্টি করে উত্তরবঙ্গ, আমি জানি উত্তরবঙ্গের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করেছে, স্থানীয় এমপি যে এলাকায় মানে আওয়ামী লীগের ভোট 40,000 আর জাতীয় পার্টির ভোট প্রায় 1.5 লাখ, সেখান থেকেও তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এই যে ভারসাম্যহীনতা, এটা তো প্রাথমিক পর্যায়ে আপনাকে হারিয়ে দিচ্ছে, প্রাইমা ফেসি আপনাকে ব্যাকফুটে পাঠিয়ে দিচ্ছে, এত ব্যাকফুটে যে ওখান থেকে ফিরে আসাটা খুব কঠিন। এখন এটার দায়িত্বটা কার? এখানে একটা কোশ্চেন আসছে। আমি নিজেও ভোটে ছিলাম, ভোটে আমি দেখেছি হিউজ ফান্ডিং সবাই করেছে। এখন আপনি পৌরসভা ইলেকশনে 270 বা 80 জন হলো আওয়ামী লীগের এমপি, মহিলা এমপিদের বাদ দিল, তারা কি ফান্ডিং করছে না? অবশ্যই করছে। এবং নির্বাচন কমিশন এখনো এত শক্তিশালী হয়নি যে ওটাকে আটকাতে পারবে। এখন ওই এমপির ফান্ডিং এর সাথে কি আমার ফান্ডিং মিলবে? কোনোদিন পারবে না। আমি প্রাইভেট পার্সোনাল, এবং ফান্ডিং খুব গুরুত্বপূর্ণ। ভোট কেনার বা ভোট, এবং পৌরসভা ইলেকশন এখন আমি আসছি, ভোট কেনার ক্ষেত্রে পৌরসভা ইলেকশনে প্রতিটি ভোট বিক্রি হয়েছে, বেশিরভাগ কেন্দ্রেই, বেশিরভাগ জায়গায় প্রতিটি ভোট। তো আমার নজরে যে 5-7টি আসছে। এরশাদ সাহেব যে 91 সালে 5টি আসন পেয়েছেন, সেক্ষেত্রে বিক্রির কোনো রকম এটা আমি আপনি একটু আগে ওয়ান ম্যান ওয়ান ভোট বলছিলাম। 91 সালের ভোটে যারা আমাদের ক্যান্ডিডেট ছিল, অনেকে ক্যাম্পেইন করতেও যায়নি, মানুষ জোয়ারে ভোট দিয়ে দিয়েছে। ওই একটি ভোটে
জাতীয় পার্টির এমপিরা এত কম খরচে, এবং তিনি সারা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন 9 বছর, তাকে ওখানে গিয়ে ভোট চাইতে হয়েছে হামাক সাওয়াল বলে। এটা আমাকে সলভ, এবং সেটা নিয়ে আপনারা এখন বলবেন যে সেটি একটি খুব তিনি মানে ওয়ান ম্যান ওয়ান ভোট। বলবো যেহেতু জনগণ ভোট দিয়েছে এখানে আর কারো কিছু বলার নেই। না, আমারও এটাকে কোনো কিছু সম্মান দিতে হবে। আমারও কোনো কিছু বলা নেই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর সুভাষ সিংহ রায় আমরা যখন ফিরে আসবো তখন বলবো যে আওয়ামী লীগ না করার ব্যয়টা আসলে খুব বেশি পড়ে যাচ্ছে সুভাষ দা। আওয়ামী লীগ না করলে যে ধরনের ঝুঁকি এবং নিতে হচ্ছে সেটা আমরা আর কতদিন নিতে পারবো সেটা আপনার মুখে একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের সুভাষ দা, আওয়ামী লীগ না করে আমরা আর কতদিন টিকে থাকতে পারবো? মানে পলিটিশিয়ানরা টিকলো, আওয়ামী লীগ না করার ব্যয় তো এখন সবার জন্য বেশি হয়ে যাচ্ছে। আমি তো যেটা যে জিনিস মনে করি যে বিএনপি, যে কথাটা ফিরে আসি, বিএনপি রাজনীতিই করছে না। আপনি মাথা হাত দিলেন এ কারণে যে আপনি আবার সে বিএনপি প্রসঙ্গে আসলাম কেন? এ কারণে আসলাম যে একটি কাঠামোর ভিতরে আপনার বিরোধী দল লাগবে। আর বাংলাদেশের রাজনীতির যে খারাপ যে জায়গাটি বিএনপি বুঝতে পারছে না। আপনি দেখেন শ্যামা নৃত্যনাট্য আয়োজন করেছিল জগন্নাথ কলেজ 1964 সালে, মাত্র একদিনের আয়োজনে 20,000 লোক সমাবেত হয়েছিল। তখন ঢাকা শহরের লোক ছিল কতজন? যখন রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করা হচ্ছে, এই প্রক্রিয়া চলছে সরকারিভাবে, তখন কিন্তু এটা হয়েছে। বিএনপি তার নিজের কর্মী ধরে রাখতে পারছে না। আর যদি এইভাবে যদি জামাতের কাছে নিজেকে বন্ধক দেয়, তাহলে বিএনপির পক্ষে তো কর্মী থাকে না। কোনো ভদ্রলোক, ভালো মানুষ বিএনপির পক্ষে আর অবস্থান নেবে না একটা পর্যায়ে। আমি আবারও বলছি, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এটা জাতির জন্য খুব খারাপ সংকেত। একটি দল দিয়ে বাংলাদেশ চলবে না। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে বিশ্ব সভায় বাংলাদেশকে যেভাবে আলোকিত করেছে, এই আলোর ছটায় এখন ব্যারিস্টার রুমিন ফারহানা তার নিজের পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা দিয়ে আমাকে হয়তো কাবু করতে পারে, অথবা অনুষ্ঠান মাত করতে পারে, তর্কে জিততে পারেন। কিন্তু বাস্তবতা এই, 1970 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে উনি জয়লাভ করেছেন। তা আপনি রাজনীতিটা যে বোঝার যে ব্যাপারটি, আপনি দেখেন প্রথম আলোতে যে 5 জানুয়ারির মাত্র কয়েকদিন আগে একটা জরিপ হয়েছিল, জরিপ মানে প্রশ্নোত্তরে দেওয়া হয়েছিল যে তারেক জিয়া যে বক্তব্য রেখেছে, এই বক্তব্য দেওয়ার পরে আপনার আমি বলি আপনি জনসভা করতে দেবে না বলে ছাত্রলীগ ঘোষণা করেছে গাজীপুরে, আপনি সমর্থন করেন কিনা? ওখানে প্রায় 80% সমর্থন করেছে। কারণটা কি? মানুষের সেন্টিমেন্ট বুঝছেন না, জাতীয় জীবনের সমস্ত বিষয় নিয়ে আপনি নাড়াচাড়া করছেন, আপনি এলোমেলো করার চেষ্টা করছেন। আর বিএনপির সবচেয়ে বড় সমস্যা যে বিএনপির যে বুদ্ধিমত্তার যে লোকগুলো, ব্যারিস্টার রুমিন ফারহানা যে একটা বিলে যখন আসে, আমার খুব অবাক লাগে যে ওই চন্দ্রগুপ্তের একটা গল্প আছে, যখন চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার ছেলে যখন রাজের দায়িত্ব নিল, তিনি বিন্দুসার ওই তখন সিরিয়ার গ্রিকদের শাসন ছিল, উনি চিঠি লিখে পাঠিয়েছিলেন আমার কিছু পণ্ডিত বুদ্ধিজীবী লোক আমাকে পাঠানো হোক। তার চিঠি লিখে পাঠিয়েছিল, আমি মদ পাঠালাম, ডুমুর পাঠালাম, কিন্তু পণ্ডিত বুদ্ধিজীবী রপ্তানি যোগ্য না। তা বিএনপির কাছে আওয়ামী লীগের যে রপ্তানি করতে হবে কেন, তার বুদ্ধিমত্তা সে দাঁড়ায় না কেন? আপনি এই যে চাকরির কথা বলেন পাটরি ভাই, গত 6 বছর 7 বছরে পাবলিক সার্ভিস কমিশনে অন্তত 30% ছেলেরও চাকরি হয়নি আওয়ামীপন্থী লোকের। ওই যে ভাইবার কথা বলছেন, ভাইবার নাম্বার সাথে এই আপনার রিটার্ন পরীক্ষার নাম্বারে যোগফল করা হয়, আগে কখনো ছিল না। কারণ তারা অযোগ্য ছিল এবং তারা অন্য কারণে তারা চাকরি পায়নি। আচ্ছা, সুযোগ যদি পায়, যোগ্যতা অযোগ্যতা নিয়ে আমি প্রশ্ন যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি জামাতের সাথে থাকছে বলে বিএনপি আসলে মাঝামাঝি কিছু লোকের অবস্থান সমর্থন হারাচ্ছে এবং জামাতের কাছেই তারা আসলে বন্দী থাকছে, এইটা আপনি কিভাবে দেখেন? দেখুন, বিএনপির সাথে জোট হয়েছে 20টি দলের। হ্যাঁ, 20টি দলের প্রত্যেকের যার যার নীতিগত আদর্শ আছে, রাজনৈতিক আদর্শ আছে, যার যার চিন্তা আছে, মত আছে, এবং 20টি দলের কিন্তু প্রত্যেকটা দলেরই মত ভিন্ন, আদর্শ ভিন্ন, সেই কারণে কিন্তু 20টি দল। জামাতের বাইরে অন্যান্য দলগুলো আসলে কতটা গুরুত্ব বহন করে? আমি ওইদিন পড়ছিলাম সামাজিক ইয়েতে যে একটি পার্টি চলে গেছে, তারপরে আবার সেই পার্টি থেকে একজন এসে নেজামে ইসলামের কথা আমি বলছিলাম, তারা এসে আবার বলেছে যে না তারা থাকবে, মানে কিন্তু আসলে কোনো কিছু। আমি আপনাকে যেটা বলতেছি খালেদ ভাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটি নির্বাচনী জোট, এবং এই ধরনের জোট কিন্তু বাংলাদেশের ইতিহাসে বহুবার হয়েছে।
বাংলাদেশের আগেও আপনি যদি এখন তো নির্বাচন নাই, নির্বাচনী ঐক্যজোটটা রাখা দরকার কেমন, যে নির্বাচনের ব্যাপারে আপনি হাইকোর্ট আইনজীবী, আপনি জানেন যে তাদেরকে 2019 নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, নির্বাচনী জোটটি এখন আর রাখার দরকার কি জামাতের সাথে? কারণ বিএনপি বিশ্বাস করে যে 2019 সালের আগে আরেকটি ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার, যেটাতে নির্বাচনীতে জামাতের পার্টি নিতে পারবে না, তখন জামাতকে রাখা দরকার কি? না, জামাত পার্টি পার্ট নিতে পারবে কি পারবে না এটা কিন্তু এখনো ডিসিশন ফাইনাল হয়নি, বিকজ এটা অ্যাপেলেট ডিভিশনে পেন্ডিং আছে, বিষয়টা অ্যাপেলেট ডিভিশনে পেন্ডিং আছে। মানে বিএনপি আশা করছে যে জামাত নির্বাচন অংশ নিতে না, পারবে? সেটা বিষয় না, সেটা সময় বলে দেবে বিএনপি জামাত পারবে কি পারবে না। আমি দাদার একটা কথার একটু উত্তর দিয়ে আসি, খালেদ ভাই, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন। আওয়ামী লীগের কিন্তু এখন আমার যেটা মনে হয় যে বিএনপি বা আর কোনো দল এখন আর প্রতিপক্ষ নাই। আপনি যদি দেখেন আওয়ামী লীগের মেইন প্রতিপক্ষ হয়ে গেছে এখন গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায় বিচার, সুশাসন, রাজনীতি করবার অধিকার, মানবাধিকার, এই বিষয়গুলো নিয়ে যখনই আপনি কথা বলবেন, সেটা আপনি যেই হন না কেন, যখনই আপনি এই কথাগুলো বলবেন তখনই আপনাকে লেবেল করা হবে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করছেন। যখনই আপনি আপনার ভোটাধিকার চাইবেন, যখনই আপনি গণতন্ত্র নিয়ে কথা বলবেন, যখনই আপনি আপনার রাজনীতি করার অধিকার নিয়ে কথা বলবেন, আমি যখন আপনি জামাতের সঙ্গে কেন আছেন সেটি জানতে চাইবো, তখন হচ্ছে আওয়ামী লীগ কতটা প্রশাসন নির্ভর দল, কতটি গণতান্ত্রিক দল, সেটি উত্তর দিলাম। যে আপনি নির্বাচনী জোট নির্বাচনের বাইরে কেন থাকবে সেটি আমি বুঝি না। সুভাষদাকে যখন আমি আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করি তখন সুভাষদা শুধু বিএনপির কথা বলে, আপনাকে আওয়ামী লীগের কথা বললে আপনি এখন তো বাংলাদেশ আওয়ামী লীগময়, আওয়ামী লীগ ছাড়া তো আমি আর কিছু বলতে পারবো না আপনাকে। আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগের লোকই পারে, আপনি যদি ব্যাংক লুট নিয়ে কথা বলেন, আপনি যদি শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে কথা বলেন, আপনি যদি সরকারের কোনো দুর্নীতি নিয়ে কথা বলেন, সঙ্গে সঙ্গে আপনাকে লেবেল করে দেওয়া হবে আপনি রাষ্ট্রদ্রোহী। কারণ আপনারা খুবই জেনারেলাইজেশনের মধ্যে দিয়ে বক্তব্য দেন, যেমন বেগম জিয়া ওইদিন বললেন যে টক শোতে নাকি সরকার একটি তালিকা দিয়ে দিয়েছে, সেই তালিকা ধরে ধরে লোক আনতে হয়। আমি এতদিন ধরে, মানে এতদিন না, খুব বেশি দিন না, অল্প কিছুদিন ধরে টক শো করতেছি, কোনোদিন এরকম হয়েছে এরকম আমি শুনি নাই। বেগম জিয়া কোথা থেকে এই কথাটি পেলেন সেটিও আমি জানি না। আমি একটু জবাবটা দেই। জি বলেন। খুব জনপ্রিয় কিছু ব্যক্তি আছেন যারা টকশোতে নিয়মিত অংশগ্রহণ করতেন, তাদেরকে যখন দেখে না মানুষ তখন এক ধরনের পাবলিক পারসেপশন তৈরি হয়। এক ধরনের পাবলিক পারসেপশন। বেগম জিয়া কেন এরকম কথা বলবেন? এই সাধারণীকরণ কথার জন্যই তো আপনাদের সব আসল কথা মানুষ অনেক সময় বিশ্বাস করতে পারে না। যেমন বেগম জিয়া এই কথাটি বলেছেন, এই কথাটি সর্বৈব মিথ্যা। আমার হাতে সরকারের কোনো তালিকা নেই, আমার হাতে সরকারের কোনো কালো তালিকাও নেই যে কারা এখানে আসতে পারবে না। কিন্তু আমরা তো আপনি আমাকে ডিমান্ড করেন যে এই লোকটিকে আনতে হবে, কালকে আপনি যদি মানে উনি যদি আসতে চান, আমি না আনলে আপনি আমাকে বলেন, আমি ওপেন বললাম। কিন্তু আমরা তো এমনও দেখছি গণমাধ্যমের উপর কি ধরনের ইমপ্লাইড প্রেসার তৈরি করা হয়। সেটি তো অন্য কথা হলো, কিন্তু টক শো নিয়ে যাই হোক বেলছে পারেন। আপনাকে ধন্যবাদ। আমি একটু জ্যোতির্ময় বড় আপনাকে একটু শুনতে চাই যে জ্যোতির্ময়, আচ্ছা আমি একটু 5 সেকেন্ড একটা প্রশ্ন আমি করব। গত 7 বছরে বিএনপি এমন কি কর্মকাণ্ড করেছে মানুষ তাকে ভোট দেওয়ার জন্য ব্যস্ত? আওয়ামী লীগ অনেকগুলি দুষ্কর্ম করেছে, সেজন্য আওয়ামী লীগের পরিবর্তন চায় সরকার। সেজন্য আমি দেখেছি যে আপনি গত কয়েকদিন ধরে যতগুলি টক শোতে গেছেন সবকটিতে আপনি এই প্রশ্ন করেছেন। আমাদের বিএনপি ছাড়া আমাদের কোনো চয়েস নাই, সেজন্য আমরা বিএনপির কাছে যাব। বিএনপি ছাড়া আমাদের কোনো চয়েস। আপনি কেন জানেন বিএনপির পক্ষে মানুষ নাই? কেন কর্মী না? আপনি হামলা মামলা দিয়েছেন, কর্মী কোথায় পাবে? হামলা মামলা দিয়েছেন, কর্মী কোথায় পাবে? আপনি পুলিশ আপনি এই লেভেলে হয় নাই সুভাষদা। পৌরসভা নির্বাচন আগে প্রতিটি বাসায় বাসায় পুলিশ গেছে। দলকে বিনষ্ট করার জন্য গ্রেনেড হামলা শেষ করে দেওয়া হয়েছে। আপনি কি বলেন? না তবু এরকম ঘরে ঘরে গিয়ে আমি জানি না জ্যোতির্ময় এবার পৌরসভা নির্বাচন আগে আপনি যেটি বলতে চাইছিলেন যে সেরকম কি হয়নি আসলে প্রতিটি ঘরে ঘরে গিয়ে যারা বিরোধী করেছে? আমাদের কাছে জ্যোতির্ময় কিন্তু বিএনপি করেন না সুভাষদা। জ্যোতির্ময়ের কাছে আমি একজন আইনজীবী হিসাবেই আসছিলাম যে ঘরে ঘরে গিয়ে আসলে এটি করা হয়েছে। তবু আমি একটু বাঁচিয়ে দিলেন আমাকে। প্রায় সময় আওয়ামী লীগের বিপক্ষে কিছু বললে প্রায় সময় লোকে মনে করে আমি বোধহয় বিএনপি করি। আমি আসলে কোনো রাজনীতির সাথেই জড়িত না। এখন কথা হচ্ছে ঘরে ঘরে গিয়ে যে হুমকি দেওয়ার ব্যাপারটা, সেটা আমাদের যে পার্সোনাল লেভেলে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো বহুমাত্রে, শুধু যে রাজনৈতিক দলের লোকজন গিয়ে হুমকি দেওয়া, ভয় দেখানো শুধু না, এজেন্সির লোকগুলো গিয়ে পর্যন্ত হুমকি দেওয়ার অভিযোগ কিন্তু আমাদের কাছে আছে। আমাদেরই পরিচিত জনরা জানিয়েছেন যে এভাবেই। যদি সুভাষদার এই কথাটি কি কিছুটা ঠিক না? আসলে বিএনপি আমাদের সামনে কি কোনো একটি কাঠামো দিতে পেরেছে, কোন একটি অবস্থা দিতে পেরেছে, কোন একটি ছবি দিতে পেরেছে, যে ছবি থেকে আমরা স্বপ্ন দেখব? সেটা তো অবশ্যই। এখন এই যে রেটরিক গুলো আমরা আজকের যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনা থেকেই যদি আপনি একজন দর্শক যদি এখান থেকে বের করার চেষ্টা করেন যে আমরা আলটিমেটলি কি কথা বললাম, কথাগুলো সবকটাই পলিটিক্যাল রেটরিক। যেমন শামীম বলছিলেন যে আদর্শিক রাজনীতি থেকে সরে আসার কতগুলো বিষয়ে কথা বলছিলেন। আদর্শিক রাজনীতি কে করছে? কোন আদর্শিক রাজনীতির কথা বলছেন আপনি? কোন বিএনপির আদর্শিক রাজনীতি? বিএনপির কি কোন আদর্শে চলেন, কোন আদর্শ নিয়ে তারা রাজনীতি করেন সেটা তো আমরা জানিই না।
রাইট। বাংলাদেশের মানুষ কি জানে আওয়ামী লীগের কোন আদর্শ নিয়ে ওনারা রাজনীতি করছেন? মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকাই উচিত না বলে আমি মনে করি। সব বাংলাদেশের 16 সবাই কোটি মানুষ আর সবাই আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের পক্ষে, মানুষ হওয়া উচিত। বরং বর্তমান আওয়ামী লীগ সরকার ধর্মনিরপেক্ষতা থেকে দূরে আছে, বর্তমান আওয়ামী লীগ সরকার সমাজতন্ত্র থেকে দূরে আছে, যেগুলি দূরে থাকার তো মুক্তিযুদ্ধের মূল্যের মধ্যে দূরে আছে, খালেদ ভাই। গণতন্ত্র থেকে যদি দূরে, মানে আমি সংবাদপত্রের লোক, আমি এত বড় করে বলতে পারছি না, কারণ আমাকে কোনো কিছু বলতে এখন আপনি বাধা আগুন দেওয়া হয় জ্বালায় না। দেশ ধ্বংস করবেন, ডেফিনিশন সাহেব সেটা আমি আমাদের করতে দেবো না, এটা গণতন্ত্র থেকে না, ধর্মনিরপেক্ষতা থেকে আপনি দূরে আছেন না। উন্নয়ন এবং গণতন্ত্র অবশ্যই দেশে উন্নয়ন আমাদের হচ্ছে। একদমই অ্যাডাম 40 সেকেন্ড আছে, sorry। অ্যাডাম পোডোলস্কি নামে এক ভদ্রলোক, উনি জি, একটা কথা বলেছে, যদি দেশে উন্নত গণতন্ত্র থাকে এবং নাগরিকরা যদি ধাপে ধাপে 6000 ইউএসডি মাথাপিছু আয় হয়, সে দেশে কোনোদিন অর্থনৈতিক উন্নয়নে ফল করবে না, গণতন্ত্র ফল করবে না। আদারওয়াইজ রাউন্ড যদি ধরেন, গণতন্ত্র ছাড়া যদি উন্নয়ন হয়, তাহলে একসময় আমি গণতন্ত্র পাচ্ছি না, একসময় উন্নয়নও ব্যাহত হবে। আবার এবার অ্যাডাম পিজস্কি যেটা বলেছেন সেটাও আমি বলি। তিনি বলেছেন যে সমস্ত দেশের মাথাপিছু আয় $1000 উপরে, তারা গণতন্ত্রের দিকে খুব দ্রুত ধাবমান হয়। আপনি এখন হিসেব বলেন। আর বলা হয় যে উন্নয়ন কখনো গণতন্ত্র ছাড়া হয় না, যেহেতু বাংলাদেশে উন্নয়ন আমাকে একটু হচ্ছে বলে বলবেন, উন্নয়নটা সর্বত্র কি? বলা হচ্ছে শুধু অতএব অবকাঠামোগত গণতন্ত্র আছে। ব্রিজ, বাংলাদেশে গণতন্ত্র কালভার্ট একবার বানানো, নষ্ট না, হয়ে ব্রিজ গেছে। কালভার্ট ব্রিজ কালভার্ট রাস্তা ব্যাখ্যা বানানো এক ধরনের উন্নয়ন বটে, কিন্তু আমরা রাজনৈতিক আদর্শের প্রসঙ্গে জ্যোতির্ময় বড়ুয়া যেটি বললেন, সেটির সাথে আমি আসলে একমত হয়ে পরিষ্কারকে বলতে চাই যে আমরা আপনি আসলে রাজনৈতিক আদর্শের দিকে চলছি না। বিজেপিতে মহিলা সদস্য কন্টিনজেন্টাল নিয়োগ হয়েছে, আপনি কি উন্নয়ন বলছেন না? জি আজকে হেলিকপ্টার চালাচ্ছে, পাইলট হচ্ছে মেয়েরা। জি। এই সেই রুমিন ফারানার মতন মেয়েরা আজকে দাপিয়ে বেড়াচ্ছেন। জি, এটা জি। কি বাংলাদেশের উন্নয়ন না? অবশ্যই বাংলাদেশের উন্নয়ন। জনাব সুভাষ সিংহ রায়, বাংলাদেশে আরো উন্নয়ন আমরা দেখতে চাই, গণতন্ত্র দেখতে চাই, মুক্ত বুদ্ধি স্বাধীনতা দেখতে চাই, সবই দেখতে চাই। জনাব সুভাষ সিংহ রায়, জনাব শামীম হায়দার পাটোয়ারি, জনাব জ্যোতির্ময় বড়ুয়া এবং রুমিন ফারহান, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।